আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি ওয়াহিদ ফারুকী। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন লেখক সাংবাদিক আলী আহমেদ মাবরুর। মাবরুর, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। মাবরুর, শুরুতেই আমরা আন্তর্জাতিক বিশ্বের আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে পর্যালোচনা করব। তো শুরুতেই আপনার কাছে জানতে চাই যে আলাস্কায় যে ট্রাম্প পুতিন বৈঠক যেটা হলো, আসলে কি অর্জিত হলো এই বৈঠকটার মাধ্যমে? আপনি কি ভাবছেন যে আসলে? না, এটা তো ধন্যবাদ আপনাকে। এটা খুব বহুল প্রতীক্ষিত একটা বৈঠক। কারণ হচ্ছে যে আপনি জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যখন নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন, তখন কিন্তু উনি খুব দম্ভ ভরে বলছিলেন যে আমি নির্বাচিত হলে ২৪ ঘন্টা ৪৮ ঘন্টার মধ্যে আমি ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিব। এর কারণ হলো যে উনি ব্যবসায়ী মানুষ তো। উনি মনে করেন যে সবকিছু একটা ডিল করাটা খুব আসলে যেকোনো পন্থায় খুব সহজ। কিন্তু পলিটিক্স তো আসলে এভাবে হয় না। এবং গত ৭ মাসে ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারেন নাই। এর মধ্যে উনি ১ম আ হোয়াইট হাউসে ইউক্রেনের যে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাকে তিনি ইনভাইট করেছিলেন। জেলেনস্কি গিয়েছিলেন এবং সেখানে খুব উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল, আপনার মনে আছে। কারণ উনি আ চেয়েছিলেন যেটা, সেটা হচ্ছে যে ইউক্রেনকে উনি বোঝাতে চেয়েছিলেন জেলেনস্কিকে যে আপনি পারছেন না যুদ্ধে এবং আপনার কোনো গেইন নাই। তো আপনি অহেতুক কেন যুদ্ধটা আপনি কন্টিনিউ করবেন? এবং ট্রাম্পের সাথে, সাথে তার যেই ভাইস প্রেসিডেন্ট যিনি, তিনিও কিন্তু একইভাবে অ্যাটাক করেছেন ২ জন মিলে। এবং সেই দৃশ্য সারা বিশ্ব অবলোকন করেছে। এখন পরবর্তীতে সেখানে উনি যখন ফেল করলেন, এরপর থেকে উনি চেয়েছিলেন যে রাশিয়ার সাথে উনি একটা আন্ডারস্ট্যান্ডিং এ যেতে। এখানে আমি পরাশক্তিদের সুপার পাওয়ার যে দেশগুলো বা শুধু বর্তমান সময়ের না, আগের যারা ছিলেন, এদের একটা অন্যায্য অ্যাপ্রোচ কি জানেন? এদের অন্যায্য অ্যাপ্রোচটা হচ্ছে যে তারা তাদের সাথে সহজে তারা কথা বলতে পারে বা যার সাথে তারা ডিল করতে পারে বা পাওয়ারফুল, এই গ্রুপগুলোর সাথেই তারা সবসময় দেখবেন যে কথা বলে এবং তুলনামূলক দুর্বলদেরকে তারা আলোচনায় আনে না। এই প্রোগ্রামটা, যে বৈঠকটা হলো, এই বৈঠকটা কতই না সুন্দর হতো যদি উনি আন্তরিক হতেন, যদি জেলেনস্কিও থাকতো, ট্রাম্পও থাকতো, পুতিনও থাকতেন। তাহলে দেখা গেল যে ৩ পক্ষের মধ্যে একটা সমালোচনা বা সমাধান হতো। কিন্তু আপনি দেখবেন যে সবসময় পশ্চিমাদের অ্যাপ্রোচ হচ্ছে এক পক্ষের সাথে। স্টিভ উইটকফ মিটিং করছেন মিডল ইস্টে ইসরায়েলের সাথে। টোটাল ওনার প্রোগ্রামের মধ্যে গাজার বা প্যালেস্টাইনের কোনো রিপ্রেজেন্টেটিভ নাই। এটা এদের একটা, আমি বলব যে এটা একটা অদ্ভুত ধরনের প্রতারণা আরকি। এরা আসলে যে সমাধান করবার আন্তরিক কিনা, এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয়। এবং আমি কয়েকটা অ্যানালাইসিসও পড়লাম। তারা বলছেন যে এর আগে ওই যে সেই ঔপনিবেশিক শাসনের শেষের দিকে যখন আমাদের এই মিডল ইস্ট সহ মুসলিম দেশগুলোকে তৎকালীন পরাশক্তি যারা ব্রিটেন, তারপরে ফ্রান্স, ইংরেজ, ব্রিটেন, ফ্রান্স, এরা যেমন ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছিল, এখনো তেমন তাই হচ্ছে। এবং দেখেন যে ইউক্রেন ইউক্রেনের একটা যুদ্ধ হলো, সেই যুদ্ধ চলমান। সেই চলমান যুদ্ধে রাশিয়া ইউক্রেনের দখল করে নিল জমি। ট্রাম্প বলে দিচ্ছেন যে, যে যেটা দখল করেছে সে সেটা রেখে দিতে পারবে। এটা হচ্ছে তার একটা প্রক্রিয়া। এখন ধরেন ইউক্রেনের দাবি মতে অলরেডি রাশিয়া গত ২ বছরের যুদ্ধে তার ২০% উপরে জমি একদম টোটাল কন্ট্রোল তারা নিয়েছে। পক্ষান্তরে ইউক্রেন নিয়েছে ওই পার্সেন্টেজটা এরকম শোনা যাচ্ছে যে ০.০০০৮%। তো আপনি যদি ২০%-এর সাথে এটা মেলান তাহলে দেখবেন যে কতটা অসম। এখন এতটুকু যদি ইউক্রেন পায় আর তার বিনিময়ে ২০% যদি রাশিয়া নিয়ে যায়, তাহলে ইউক্রেনের আসলে থাকলো কি? তো এই যে আলোচনাটা, এই আলোচনাগুলো, আমার কথা হচ্ছে যে যেটাই চাক, রাশিয়া চাইলেই দিতে হবে বা দিবে না এরকম বিষয় না। কিন্তু এখানে আপনি একটা সমস্যা নিয়ে আলাপ করছেন, ৩ পক্ষীয় সমস্যা, কিন্তু পক্ষ হচ্ছে ২ টো। সুতরাং এরকম একটা আলোচনা সফল হওয়ার কথা নয়। যদিও ট্রাম্প খুব আশাবাদী ছিলেন এবং সেই মোতাবেক আপনার পুতিন আসলেন, মিটিং হলো, বৈঠক হলো। এর একটা বেইজে হয়েছিল। ওইখানে অ্যাম আলাস্কাটা তো পড়েছে আমেরিকার একটা সাইডে। ওখানে একটা এলমেন্ডর্ফ রিচার্ডসন নামে একটা বেইজ আছে। এটা একটা জয়েন্ট সিকিউরিটি বেইজ, আর্মিদের বেইজ। সেইখানে তাদের একটা মিটিং হয়েছে এবং খুবই ইনফর্মাল। খুব জাঁকজমক করা না, ওরকম না। নরমাল একটা মিটিং হয়েছে। সেইখানে আপনার মোটামুটিভাবে একটা লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়েছে এবং আমরা যেটা ভিডিওতে দেখলাম যে প্রেসিডেন্ট পুতিন যখন এগিয়ে আসছেন, ট্রাম্প কিন্তু তালি দিচ্ছেন এবং অনেকেই বলছেন যে এটা এক ধরনের পুতিনের কাছে তার সারেন্ডার। কারণ দিন শেষে কোনো কিছু অর্জন হয়নি।
যদিও ট্রাম্প বলেছিলেন যে উনি আম শুরু করলেই কয়েক মিনিটের মধ্যেই বুঝে যাবেন। এটা উনি এর আগে বলেছিলেন যে কয়েক মিনিটের মধ্যে উনি বুঝে যাবেন যে প্রোগ্রামটা ভালোর দিকে যাচ্ছে কিনা মিটিংটা। হলে তিনি কন্টিনিউ করবেন, নাহলে তিনি বেরিয়ে যাবেন। কিন্তু কয়েক মিনিট না, উনি ৩ ঘন্টা মিটিং করেছেন। করার পরে উনি বললেন যে যুদ্ধবিরতি হবে না। একটা কি হবে? শান্তি চুক্তি হবে। তার মানে আবার সেই ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে শান্তি চুক্তি নিয়ে আলাপ হবে। যুদ্ধবিরতি হলো না। তাহলে যে ডিলটার কথা এতদিন আমাদের বলা হয়েছিল যে একটা যুদ্ধবিরতি, সেটাও হলো না। এবং এই বৈঠকে কে, কে থাকলেন? এই পুটিন, ট্রাম্প এবং আপনার তার যে আপনার অ্যাম্বাসেডর বা দূত বলি আমরা, এনভয় স্টিভ উইটকফ, আর যে এখন যে ফরেন সেক্রেটারি আছে মার্কো রুবিও। এই ৪ জন কয়েকজন মিলে তারা মিটিংটা করলেন। এবং আমি বলব যে আমাদের পত্রিকাগুলো আপনি দেখেছেন, ওখানে পুতিন ১ ট্রাম্প ০ দিয়েছে। তার মানে হচ্ছে যে এটা পুরাটাই পুতিনের গেইন। দিন শেষে ইউক্রেনের যুদ্ধ বন্ধ হলো না। এখন শান্তি চুক্তি কবে হবে আমরা জানি না। কিন্তু এই জায়গায় শান্তি চুক্তির মধ্য দিয়ে যে সমাধান হবে, এটা প্রেসিডেন্ট ট্রাম্প বলে দিলেন। এখন রাশিয়া ইউক্রেনের কাছ থেকে শুধু জমি নিয়েই যে ছাড়বে তা না। তাদের কিছু বেসিক দাবি আছে। একটা হচ্ছে যে আপনার ইউক্রেনকে আপনার ওয়েপনাইজ করা যাবে না। অর্থাৎ ইউক্রেনকে এমন কোনো জায়গায় দেয়া যাবে না, এমন কোনো অস্ত্র সরবরাহ করা যাবে না, পশ্চিমারা দিতে পারবে না, যাতে করে সে রাশিয়ার জন্য থ্রেট হয়ে যেতে পারে। এটা তার একটা শর্ত। অর্থাৎ জমি যেটা দখল করেছে সেটা তো সে নিবেই, এর বাহিরে। ২ নম্বর হচ্ছে ইউক্রেন নেটোতে যোগ দিতে পারবে না। আর ৩ নম্বর হচ্ছে যে ইউক্রেনের যে বর্তমান যে রেজিম, এটার পরিবর্তন চাচ্ছে তারা, সেটার জন্য তারা ইউক্রেনে নতুন করে একটা নির্বাচন দাবি করছে। সো নতুন নির্বাচন হলে রাশিয়ার ধারণা বা হয়তোবা তাই হবে, সেটা হলো যে একটা রাশিয়াপন্থী একটা সরকার যদি আসে, তাহলে আর এই সমস্যাগুলো থাকছে না। সুতরাং আমি বলব যে এটা রাশিয়া তার দাবি জানিয়ে এসছে, ট্রাম্প তাকে নরম করতে পারেননি এবং ইউক্রেনকে উনি আলোচনায় রাখতে পারেননি। কোনো যুদ্ধবিরতি চুক্তিও হয়নি। সুতরাং আমি বলব যে আলাস্কার যে বৈঠক, এই বৈঠকটা আম ব্যর্থই হয়েছে বলা যায়। আমি আমি জাস্ট আরেকটা সংযুক্তি দিতে চাই। জি। সেটা হচ্ছে যে আপনি জানেন যে শেষ মুহূর্ত পর্যন্ত বলা যাচ্ছিল না যে রাশিয়া ইউক্রেনে অ্যাটাক করবে কিনা। এবং আপনার যদি মনে থাকে, হুম, একদম শেষের দিন যেদিন রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলো, তার আগের দিন এক পর্যায়ে জেলেনস্কি বললেন যে তারা ন্যাটোতে জয়েন করবে না। হুম, এবং আমরা দেখলাম যে আসলে মার্কিন চাপেই তাকে তার সেই স্টেটমেন্ট থেকে সরে আসতে হলো। অর্থাৎ আজকে একটা পর্যায়ে এসে আমেরিকা বলা যাচ্ছে যে ইউক্রেনের হাত ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, মানে এখানে আপনি যেই আমেরিকার কথা বলছেন, ২০২৩ সালের আমেরিকা, যেটা ইউক্রেন যুদ্ধের আগের কথা, তখন তো ডেমোক্র্যাটদের শাসন ছিল। প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। এইটা তো তাদের একটা ফরেন পলিসিগত জায়গায় ছিল যে জো বাইডেনের রাশিয়ার যে ব্যাপারে যে পলিসি আর ডোনাল্ড ট্রাম্পের যে পলিসি, দুটো এক না। এবং আপনি দেখবেন আপনার এই ট্রাম্প কিন্তু বরাবরই এর ১ম মেয়াদেও পুতিন এবং নর্থ কোরিয়ার যে কিম জং উন, এই ২ জনের ব্যাপারে কিন্তু ট্রাম্প কথা বলতে চান। তিনি আলোচনা করতে চান এবং তিনি বসেছেন, বৈঠকও করেছেন। যেটা বাইডেন আবার অ্যাগ্রেসিভ বেশি। বাইডেন মনে করেন, ট্রাম্প আবার চীনের ব্যাপারে দেখা যায় যে কিছুটা অ্যাগ্রেসিভ বেশি। তো এরকম পার্থক্য আছে ২ দলের চিন্তাধারার মধ্যে, রিপাবলিকান এবং ডেমোক্র্যাট। কিন্তু যেই জায়গায় আপনি দেখবেন যে একদম লাস্টে প্রেস কনফারেন্স যে হলো ২ নেতার, যখন বললেন যে আবার বসবেন বা দেখা করবেন, ট্রাম্প এরকম বললেন, পুতিন কিন্তু খুব ভাঙা, সে তো খুব ইংলিশে খুব ভালো না। তিনি খুব ভাঙা ভাবে বললেন যে নেক্সট টাইম ইন মস্কো। তো ট্রাম্প বললেন যে তো খুব ইন্টারেস্টিং একটা কথা বলছে, মানে বাংলা মানে ইংলিশে যদি বাংলা করি আমরা, ট্রাম্প বলতেছেন যে খুব ইন্টারেস্টিং একটা কথা বলছেন। সেটা একটা হট একটা প্রসঙ্গ, হট হয়ে গেল সময়টা, এই সময়টা। ওকে, আমরা দেখব এটা। আমি জানি না কতটুকু কি সম্ভব, এরকম উনি বললেন। তো এটা একটা ব্যাপার। তার মানে হচ্ছে যে ট্রাম্প এবং পুটিনের মধ্যে কিন্তু একটা ঘনিষ্ঠতার একটা বার্তা পাওয়া গেল। তো এখন ধরেন এই যে কোল্ড ওয়ারের আগের এরা তো ২ সুপার পাওয়ার, সেই জায়গা থেকে আজকে ধরেন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, রাশিয়ার একটা অবস্থান চেঞ্জ হয়েছে। কিন্তু রাশিয়া এবং আমেরিকার যে আসলে একটা মনস্তাত্ত্বিক বা পরাশক্তি হিসেবে ২ পক্ষের যে দ্বন্দ্ব, এটা যেমন সত্য, আবার ২ পরাশক্তির মধ্যে যে একটা গোপন আন্ডারস্ট্যান্ডিং হয়, আমরা আমাদের রাজনীতিতেও দেখতে পারি বা যেকোনো জায়গাতেই যে বড় ভিআইপিদের মধ্যে শেষ পর্যন্ত আসলে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। মাঝখান দিয়ে আসলে সাধারণরা বিপদে পড়ে। এটা তো এখানেও হয়। আরেকটা আমি এখানে একটু ইম্পর্টেন্স দিয়ে বলতে চাই, সেটা হচ্ছে আলাস্কাই কেন? আলাস্কাটা কিন্তু
ভৌগোলিকভাবে আপনার রাশিয়া তো অনেক বড় দেশ, আমেরিকা অনেক বড় দেশ। এবং ধরেন আমরা রাশিয়ার যে অবস্থানটা, ধরেন আমরা এই মধ্য এশিয়ার যে যে দেশগুলো, এটা তো একসময় সোভিয়েত ইউনিয়নের মধ্যেই ছিল। অর্থাৎ রাশিয়া ধরেন একটা অংশ আমি ধরতে পারি এশিয়ান, একটা বড় অংশ আবার ইউরোপ। আবার এত বড় যে তার একটা প্রান্ত আবার আমেরিকার একটা প্রান্তের সাথে কানেক্টেড বা কাছাকাছি। বোধহয় 55 মাইল হচ্ছে ডিসটেন্স আলাস্কার সাথে রাশিয়ার ওই জায়গাটা। এবং এইটা একসময় রাশিয়াদের অধীনে ছিল। এবং রাশিয়ারের অধীনে ছিল বলতে রাশিয়ারই এটাকে প্রথম আগে নিজেদের কন্ট্রোলে ছিল। পরবর্তীতে তারা একটা রাশিয়ান আমেরিকান কোম্পানিকে তারা এটা টেক ওভার দায়িত্ব দেয় দেখভালের, যেমন আমরা আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আমাদের এই ভূখণ্ড দিয়েছিল অনেকটা সেভাবে। এবং পরবর্তীতে তারা আস্তে আস্তে এই আলাস্কার কন্ট্রোল নিয়ে নেয়। এবং ওই সময় আপনার এই সেন্ট পিটার্সবার্গ রাশিয়ার যেটা মূল জায়গা, সেখান থেকে আলাস্কার দূরত্বটা ওই সময় তো আর এত উন্নত যাতায়াত ব্যবস্থা ছিল না। এটা আমি বলছি আপনার 1725 থেকে 1790 সময়কার কথা। তো ওই সময় আপনার যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না, ঠান্ডা খুব বেশি ছিল। আবার তাদের অন্যদিকেও বিভিন্ন দিকে তাদের মনোযোগ দিতে হচ্ছিল। ফলে তারা একসময় এটা আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছিল আলাস্কাটা। তখন থেকে আলাস্কাটা হয়ে গেছে হচ্ছে আমেরিকার। তো আমরা যারা এই পেছনের ইতিহাস জানি না, তারা আলাস্কাকে আমেরিকারই মনে করি। কিন্তু এটা আমেরিকান, বাট এটা একসময় রাশিয়ার হাতে ছিল। তো এই জায়গাটাই পিক করেছেন। এটার ভেতরে একটা সিগনিফিকেন্স আছে। আমি সেইজন্যই পুরনো প্রসঙ্গটা আনলাম। এই প্রোগ্রামটা তো ওয়াশিংটনেও হতে পারত, হোয়াইট হাউসেও হতে পারত। অ্যালাস্কায় হলো, তার মধ্য দিয়েও এখানে ট্রাম্প এবং পুতিন দুই পক্ষই দুজনকে যেন একটা বার্তা দিলেন। এবং আমি বলব যে ইউক্রেনের ভবিষ্যৎ এই মিটিংয়ের পরে আমি বলব যে বরং আরও অনিশ্চিতই হয়ে গেল। এখন তাদেরকে হয়তো আরও একটা যুদ্ধবিরতিতে পৌঁছানো না পর্যন্ত এই যুদ্ধটা হয়তো চলবেই। আর যুদ্ধবিরতি যদি তারা করে, তাহলে হয়তো তাদেরকে অনেক কিছু ছাড় দিয়েই করতে হবে। এবং সেটার নেয়ার মতো একটা অবস্থানে এই বৈঠক এই বৈঠক করার মাধ্যমে পুতিন চলে গেলেন। আরেকটা হচ্ছে, এটা বলে শেষ করি প্রসঙ্গটা, সেটা হচ্ছে পুতিন তো বেশ চাপে ছিলেন। আপনি জানেন যে তার ব্যাপারে ইউক্রেনে আক্রমণ এবং ইউক্রেনের যে হত্যাকাণ্ডগুলোর পরে তার আন্তর্জাতিক অপরাধ আদালত থেকেও তার ব্যাপারে কিছু দিক নির্দেশনা বা তাকে একটা ওয়ার ক্রাইমসের অ্যালিগেশন তার বিরুদ্ধে আছে। রাশিয়ার উপরে বা রাশিয়ার যন্ত্রপাতি অন্য দেশগুলো কেনার ব্যাপারে আমেরিকার স্যাংশন আছে। সেটা নিয়ে আপনি জানেন যে ভারতের সাথেও খুব টানাপোড়েন এখন চলছে। পুতিন একটা সুযোগ নিলেন, মানে শুধু যে তিনি শান্তি চুক্তিটা এড়িয়ে গেলেন, যুদ্ধবিরতির দিকে গেলেন, এখন উনি শর্ত দিতে থাকবেন, এটা তো উনি গেইন করলেনই। একই সঙ্গে উনি ট্রাম্পের এই আহ্বানে সাড়া দিয়ে গ্লোবাল পলিটিক্সে নিজের একটা বৈধ অবস্থানকেও কিন্তু তিনি এনশিওর করলেন। সো যে আমি তার নামে যেহেতু হুলিয়া আছে, রাইট, উনি এই হুলিয়া থাকা অবস্থায় উনি আলাস্কাতে এভাবে মার্কিন লাল প্রেসিডেন্ট গালিচার সম্বোধন পেলেন। ফলে আমি বলব যে পুটিনের অনেক দিক দিয়ে গেইন হয়েছে, কিন্তু ইউক্রেনেরও আসলে ভাগ্যে খুব একটা লাভ হয়নি। আর ট্রাম্পের জন্য এটা আমি বলব যে ডিপ্লোম্যাটিক ভাবে এটা তিনি খুব বেশি অগ্রগতি অর্জন করতে পারেননি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনেকগুলো আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বললাম। পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।